হ্যালো, ওয়েলকাম ব্যাক টু সমাধান ইনস্টিটিউট। তো আজকে চলে এসেছি আবার আরেকটা উপপাদ্য নিয়ে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, পেজ নাম্বার 60। ঠিক আছে, আর উপপাদ্য নাম্বার 33। এই উপপাদ্যটাও খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, যেটা তোমরা ভিভিআই লিখে রাখতে পারো, ভিভিআই। ঠিক আছে, তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, তো এটাও তোমরা বুঝবে আমার সাথে সাথে। তো আবার বলছি যে উপপাদ্য মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, উপপাদ্য আমরা বুঝে বুঝে লিখবো, কারণ আমরা যদি একটা উপপাদ্য মুখস্থ করি তাহলে সেটা দিয়ে আমরা একটাই উপপাদ্য করতে পারবো। কিন্তু যদি আমরা উপপাদ্যটাকে একবার বুঝে যাই যে উপপাদ্যটা কি, বা কেমন করে করতে হয়, বা কি কি প্রমাণ করতে হয়, বা কোশ্চেনটাকে আমরা কি করে ভাঙবো, তো এই জিনিসটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা সেই উপপাদ্যে যদি আমাদের মানগুলোও চেঞ্জ করে দেয়, মনে করো আমরা উপপাদ্য হয়তো বাড়িতে করেছি যে এ বি সি ডি ই এফ দিয়ে, কিন্তু হয়তো পরীক্ষায় সেম সব কিছু দিয়েছে, কিন্তু হয়তো মানগুলো চেঞ্জ করে দিয়েছে, যে পি কিউ এস, তারপরে এম এন ও পি, এরকম কিছু মান দিয়ে করে দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে? সেই ক্ষেত্রে তো তোমরা যদি না বুঝতে পারো তাহলে তো তোমরা উপপাদ্যটা করতে পারবে না। ঠিক আছে, তো আমি চাই যে তোমরা উপপাদ্যটা বুঝে করো, তাহলে তোমরা পৃথিবীর যে কোনো উপপাদ্য এরকম টাইপের, তাহলে তোমরা এটা করে দিতে পারবে। তাহলে চলো আমার সাথে উপপাদ্যটা একবার তোমরা বুঝে নাও, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা উপপাদ্যটা করে ফেলি। তো তোমরা দেখো, আজকে যেটা আমরা উপপাদ্য করবো 33 নম্বর উপপাদ্যটা। তো তোমরা 33 নম্বর উপপাদ্যটা করার আগে যে 32 নম্বর উপপাদ্যটা আছে, ঠিক আছে, ওটা আমি করে দিয়েছি। ওই উপপাদ্যটা তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা 32 নম্বর উপপাদ্যটা দেখবে। ঠিক আছে, ওই 32 নম্বর উপপাদ্যের সাথে এই উপপাদ্যটা অনেকটা মিল আছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে উপপাদ্যটা কি। তো আমি একবার সংক্ষেপে বর্ণনা করে দিচ্ছি যে 32 উপপাদ্যটা কি ছিল, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। তো 32-এ ছিল যে একটা বৃত্ত, ঠিক আছে, ব্যাস নয় এরূপ একটি জ্যা, যেটা কেন্দ্রবিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, তো লম্ব অঙ্কন করলে যে এই দুটো বাহুকে সমান আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। তো এটা আমাদের ছিল 32 নম্বর উপপাদ্যটা। তো তোমরা একবার দেখে নেবে ভিডিওটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। তো আমি 33 নম্বর উপপাদ্যটা একবার শুরু করছি। ঠিক আছে, তো 33 নম্বর উপপাদ্যটাও সেম। তো এখানে শুধু এটাই প্রমাণ করতে বলেছে যে এটা যদি ডি হয়, এটা এবি হয়। 32 নম্বরে প্রমাণ করতে বলেছে হলো যে এডি সমান ডিবি। আর 33 নম্বরে প্রমাণ করতে বলেছে হলো ওডি এবির উপর লম্ব। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছে। তো চলো আমরা একবার বুঝে নিই। তো তোমরা অবশ্যই দেখবে, না দেখলে একটু তোমাদের সমস্যা হতে পারবে। তাহলে চলো এটা মুছে দিচ্ছি। দেখো 33 নম্বরটা কি বলছে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখায় জ্যা এর উপর লম্ব। তো প্রশ্নটা থেকে আমরা হয়তো কিছু একটু বুঝতে পেরেছি, বা অনেকে হয়তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি, বলছে হয়তো স্যার কি বলছে, বকবক করছে শুধু। তো চলো আমরা একবার বুঝে নিই, বুঝে নেওয়ার পরে দেখবে তোমাদের জিনিসটা কতটা সোজা মনে হবে। ঠিক আছে, তো চলো আমরা একটা বৃত্ত এঁকে নিই। সবার প্রথমে এটা আমরা বৃত্ত এঁকে নিলাম। ঠিক আছে, এই বৃত্তটা এঁকে নিলাম। এবার দেখো আমরা প্রশ্নটাকে ভাঙবো আগে ছোট ছোট করে। বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, তাহলে আমরা এতদূর পর্যন্ত আগে লিখে নিই। তাহলে ব্যাস নয় জ্যা, জ্যা মানে কত আমি এখানে দেবো, জ্যা মানে, ঠিক আছে, জ্যা একটা আমি নাম দিয়ে দিলাম এ বি। এতটুকু বোঝা গেল। যদি বৃত্তের কেন্দ্রবিন্দু কোথায় হয়? মাঝখানে হয়। ঠিক আছে, দিয়ে দিলাম কেন্দ্রবিন্দুগামী কোন সরল রেখা সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্রবিন্দুগামী কোন সরল রেখা যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি এই যে এটা সমদ্বিখণ্ডিত করলো না, সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরল রেখা জ্যা এর উপর লম্ব। তাহলে কি বলছে, মানে এই জায়গাটা তো আমাদের প্রমাণ করতে হবে, তাহলে ওই সরল রেখা জ্যা এর উপর লম্ব। ওই সরলরেখাটা কোনটা? এই সরলরেখাটা। তাহলে এটা যদি ও নাম দিই, এটা যদি ডি নাম দিই, তাহলে বলছে ওই সরলরেখা কোনটা? ওডি। কি বলছে, জ্যা এর উপর লম্ব। জ্যা কোনটা? এবি, তাই তো, জ্যা হলো এবি, এই যে এবি। আবার কি লম্ব? লম্ব মানে কি এই যে এটা। ঠিক আছে, তোমরা মনে রাখবে লম্ব চিহ্ন হলো এটা। এতটুকু বোঝা গেল। দেখো প্রশ্নটা আরেকবার দেখো, যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, এবি একটা আমার জ্যা, যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, এই যে একটা কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা, এই যে একটা সরল রেখা, এটা সরল রেখা বলেছে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে সমদ্বিখণ্ডিত করলো এই দাগের উপর, তাহলে বলেছে ওই সরলরেখায় জ্যা এর উপর লম্ব। ঠিক আছে, এই যে এটা সরলরেখা, ওডি কি একটা সরলরেখা, এটা কার? এবি। এটা কি জ্যা এর উপর এই যে লম্ব চিহ্ন আমরা এইভাবে দিই। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল যে এই জিনিসটা আমাদের
প্রমাণ করতে হবে। তো আমি আগেই বলেছি যে উপপাদ্য লেখার জন্য 4টা জিনিস লাগে, সেটা হলো প্রদত্ত, প্রামাণ্য, আর হলো অঙ্কন, আর প্রমাণ। তাহলে চলো আমরা লিখে দিই যে প্রদত্তটা কি আছে, দেখি কি বলে দেওয়া আছে। তাহলে চলো লিখে ফেলি যে প্রদত্ত। প্রদত্তটা তোমরা লিখে ফেলো। প্রদত্ত, প্রদত্তটা আমরা কি লিখবো? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, লিখবো এবি, ব্যাস নয় এরূপ, এ রূপ, এরূপ একটি, এরূপ একটি জ্যা। তাহলে এই যে এতটুকু আমরা লিখে ফেললাম, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, ঠিক আছে। এই যে জ্যা, এবি একটা জ্যা, এতটুকু লিখলাম। এবার কি, এই যে এবি জ্যা, তো এবি জ্যার মধ্যবিন্দু কি ডি, তাহলে লিখে দিই এবি জ্যা এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি, মধ্যবিন্দু ডি, তাই তো। তাহলে এবি জ্যার মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে আমরা আগের উপপাদ্যে কি প্রমাণ করেছিলাম যে এবি এডি সমান ডিবি। তাহলে এটা তো আমরা অলরেডি প্রমাণ করেছি যে এটা যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি সমান হবে। তাহলে আমরা লিখে দিলাম এডি সমান বিডি, ঠিক আছে। এতটুকু আমরা প্রদত্তে আমাদের দেওয়া আছে অলরেডি। এই যে সরলরেখা যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এতটুকু আমাদের দেওয়া আছে। তাহলে এবার আমরা কি, প্রামাণ্য, প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, লিখবো যে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? দেখো এখানে বলছে তাহলে ওই সরল রেখার জ্যা এর উপর লম্ব হবে। তাহলে ওই সরলরেখা, ওই সরলরেখা কোনটা? ওডি। তাহলে আমরা কি লিখতে পারি যে ওডি এবি এর উপর লম্ব, তাই তো। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ওডি লম্ব এবি, এইভাবে লিখতে পারি। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো, এটা হলো লম্বের চিহ্ন, ঠিক আছে। তাহলে তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে এবার আমরা কি লিখবো? এবার আমরা করবো অঙ্কন, অঙ্কন। তাহলে অঙ্কনটা কি করব? অঙ্কন করব কি, এই যে ও বিন্দু থেকে এ যুক্ত করব, আর এটা কি ও বিন্দু থেকে পি যুক্ত করব। তাহলে এটাই লিখবো, যেটা যেটা আমরা করব কাজ, আমরা সেটাই লিখবো। তাহলে ও কমা এ এবং ও কমা বি কে যুক্ত করলাম। তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে আমরা যেটা এখানে ছবি আঁকলাম, আমরা সেটাই এখানে লিখে দিলাম। তাহলে এতটুকু বোঝা গেল। এইবার আমাদের কি লিখতে হবে? যে প্রমাণ। এবার আমরা কি করব? প্রমাণ করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানেও দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? তাহলে ত্রিভুজ যদি উৎপন্ন হয়, তাহলে এই দুটোকে আমাদের কি করতে হবে? সর্বসম ত্রিভুজ প্রমাণ করতে হবে। তোমরা দেখো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তার মানে কি এই দুটো, তার মানে কি এই দুটো ত্রিভুজকে আমার কি সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে ত্রিভুজ ও এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর থেকে পাই। তাহলে এবার যদি এই ত্রিভুজটাকে যদি সর্বসম প্রমাণ করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই ত্রিভুজের তিনটে যে পয়েন্ট আছে, সেই তিনটে পয়েন্টকে আমাকে সমান দেখাতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান। তাহলে চলো আমরা তিনটে পয়েন্ট দেখিয়ে দিই যে এটার কি কি সমান আছে। চলো আমরা লিখি। এই দেখো, ঠিক আছে। এখানে কি, এটা আমরা আগের বারই প্রমাণ করেছিলাম যে এডি সমান বিডি। তাহলে কি এটা একটা আমরা হয়ে গেল, এটা একটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখি যে এই বাহুটা আর এই বাহুটা সমান ত্রিভুজের, লিখবো এডি সমান ডিবি, ঠিক আছে। কিসের জন্য সমান সেটা আমরা লিখবো এখানে। তাহলে ডি এবির মধ্যবিন্দু, তাই তো। ডি এবি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে এতটুকু বোঝা গেল যে এই এই যে এই বাহুটা এই বাহুটা সমান। কেন সমান হলো? এই যে যে লম্বটা এসে এটা ডি, ডিটা কি এবির মধ্যবিন্দু, ডিটা এবি যদি মধ্যবিন্দু হয় কি, তাহলে এটা সমান এটা হবে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে এবার আমরা আরেকটা কি দেখবো, এই যে ওডি, ওডি যে বাহুটা আছে, দেখো এই দুটো ত্রিভুজের ওডি বাহুটা, ঠিক আছে, দুটো ত্রিভুজের একই। এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয় ত্রিভুজের, এটা অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এটা যদি ভূমি হয়, এটা লম্ব হয়, এটা অতিভুজ। তাহলে দুটো ত্রিভুজের লম্ব কি একটাই। যদি দুটো ত্রিভুজের লম্ব একটাই হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে
ওডি হলো সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে ওডি আমার কি, ওডি হলো সাধারণ বাহু। তাহলে এবার দেখো, এবার আর একটা পয়েন্ট দেখো কি, এই যে এটা এই বাহুটা আর এই বাহুটা, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান কেন বলো দেখি। এই দেখো এটা কি, এটা যদি আমি বৃত্ত হয়, এটা কেন্দ্রবিন্দু হয়, এগুলো কি ব্যাসার্ধ না বৃত্তের? তাহলে বৃত্তের ব্যাসার্ধ তো সব সমান হবে। এটাও যদি 5 হয়, এটাও যদি 5 হয়, এটাও 5 হলে এটাও 5 হবে। তাহলে এই বাহুটা ও এ আর ও বি, এই দুটো বাহু সমান আমরা তাহলে লিখতে পারি। তাহলে লিখি ও এ সমান ও বি, তাই তো? কেন সমান? যে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা আমরা লিখতে পারি যে একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য সমান, তাই তো? তাহলে এখানে দেখো তিনটে আমরা পয়েন্ট পেয়ে গেলাম, একটা দুটো তিনটে। তাহলে যখনই আমরা তিনটে পয়েন্ট পেয়ে যাব তখন আমরা কি বলতে পারবো যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ কি সর্বসম। তাহলে সর্বসম, যদি যখন দুটো ত্রিভুজ সর্বসম হবে তার মানে কি ত্রিভুজটার সবকিছু সমান, মানে কোনটাও সমান, এটা কোনো 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 সমান, তাহলে সবকিছু সমান ত্রিভুজটার। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি যে সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসমটাকে তোমরা এরকম একটু ঢেউ খেলিয়ে দিবে, এরকম সর্বসম ত্রিভুজ বি ও ডি। তাহলে আশা করি বোঝা গেল। এবার এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে এটা কি কি শর্তের জন্য এটা সমান হলো। তাহলে দেখো এডি আর ডিবি এটা কি, এটা হলো কি লম্ব, মানে সরি এটা হলো কি ভূমি, তাহলে ভূমিটা এটা কি, তাহলে আমরা লিখতে পারি এস। তাহলে ওডি, ওডি ওটা কি সাধারণ বাহু, এটাও তাহলে একটা বাহু, তাহলে এটাও আমরা লিখতে পারি এস। আর ওয়ে, ও এটা কি, এটাও একটা বাহু, তাই তো? বাহু মানে কি এস সাইড, তাহলে এটা কি এই শর্ত অনুযায়ী এটা হলো। তাহলে এতটুকু বোঝা গেল ত্রিভুজটা আমার সর্বসম হয়ে গেল। ঠিক আছে, এইবার আমাদের কি প্রমাণ করতে হবে যে ত্রিভুজটা লম্ব আছে। ঠিক আছে, তাহলে এতটুকু বোঝা গেল যে ত্রিভুজটা আমার সর্বসম হয়ে গেল। এবার ত্রিভুজটা সবকিছু তাহলে আমাদের কি সমান। এবার দেখো ওডি, এই যে এই বাহুটা, ঠিক আছে ওডি, এই ওডি বাহুটা কি এ বির উপর কি আছে, লম্ব হয়ে আছে না দণ্ডায়মান হয়ে আছে না? তাহলে এই বাহুটা যদি এর উপর লম্ব হয়ে থাকে তাহলে এটা আমার কি, এটা আমার 90 ডিগ্রি, এটাও আমার 90 ডিগ্রি, তাই তো? এটা আমার কি 90 ডিগ্রি, এটাও আমার 90 ডিগ্রি। দণ্ডায়মান বলতে দেখো, দণ্ডায়মান বলতে যদি একটা এটা এটা একটা যদি লম্ব হয়, ঠিক আছে, এখানে যদি একটা লম্ব কাটি এরকম করে, তাহলে কি সমান ভাগ হবে না, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। দণ্ডায়মান কি একটা সরলরেখার উপর যদি দণ্ডায়মান থাকে সেটা 90 ডিগ্রি 90 ডিগ্রি হবে, তাই তো? তো এটা যেহেতু সোজা দাঁড়িয়ে আছে তাহলে এটা আমরা এইভাবে লিখবো যে ওডি এবি সরলরেখার উপর দণ্ডায়মান হয়েছে, দণ্ডায়মান হলে যে তার কোণগুলো থাকবে সেগুলো সমান। তাহলে এটা আমরা লিখি, চলো তাহলে এখানে লিখি যে যেহেতু যেহেতু ওডি এবি যে এর উপর দণ্ডায়মান হয়, দণ্ডায়মান হয়, তাই তাই কি হবে, দণ্ডায়মান হলে এই যে এটা সরলরেখা, তাই কি এই দুটো কোণ কি সমান হবে, তাই সমান কোণ উৎপন্ন হবে। এতটুকু বোঝা গেল। যেহেতু ওডি এবি জ্যায়ের উপর লম্ব, এই যে ওডিটা এবি জ্যায়ের উপর লম্ব, তাই এটা কি দণ্ডায়মান হয়, তাই তো? দণ্ডায়মান হয়, এটা সরি এটা হয় হবে, দণ্ডায়মান হয়, তাই তো? তাই সমান কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। এইবার যদি সমান কোণ উৎপন্ন হয় তাহলে কি এই যে এই কোণটা, এই যে কোণ ডি, কোণ ও ডি এ আর কোণ ও ডি বি, এই দুটো কি কোণ সমান হবে না? তাহলে আমরা এটাকে এখানে লিখি দাগ দিয়ে, ঠিক আছে? তাহলে এটা আমরা এই পাশে লিখলাম, ঠিক আছে? তাহলে কোণ, সুতরাং কি হবে, কোণ এগুলো মুছে দিচ্ছি সব। তাহলে কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি, তাহলে এই দুটো কোণ কি সমান 90 ডিগ্রি। কেন সমান? তাহলে এটা আমরা লিখবো সমান সমান কি, এটা কি 90 ডিগ্রি, এই জন্য সমান। দুটো কোণই কি 90 ডিগ্রি, এই জন্য আমরা সমান। তাহলে দুটো কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এটা কোণ লিখতে পারি যে ওডি এবির উপর লম্ব হয়ে আছে, তাই তো? যদি 90 ডিগ্রি হয় তাহলে কি লম্বাভাবেই তো থাকবে, নাই তাই তো? যদি 90 ডিগ্রি হয় তাহলে কোনটা কি লম্বা হয়ে থাকবে, আর যদি 20 ডিগ্রি হয় তাহলে তো বেঁকে যাবে না। তাহলে ওই জন্য আমরা কি বলতে পারি যে ওডি এবির উপর লম্ব।
তাহলে এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এটা আমরা লিখে দেবো কি প্রমাণিত। প্রমাণিত। তাহলে আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ছবিটাকে তোমরা ফ্রেশ করে এঁকে নেবে একবার, ঠিক আছে? এগুলো কিন্তু আঁকবে না, এই যে 90 ডিগ্রি এগুলো দেবে না, ঠিক আছে? তোমরা একবার এঁকে নেবে ছবিটা সুন্দর করে, ঠিক আছে? এগুলো দাগ ফাগগুলো যা আছে সব পরিষ্কার করে নেবে, সুন্দর করে তোমরা কম্পাস দিয়ে বৃত্তটা বানাবে, ঠিক আছে? তারপরে এগুলো স্কেল দিয়ে দাগ টাগগুলো দেবে। আমি তো যেহেতু এমনি করলাম, হাতে করলাম, তাই বৃত্তটা হয়তো খুব একটা বেশি সুন্দর হয়নি, তো কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বোঝাটাই হলো সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে? তো তোমরা একবার দেখে নাও। যদি তোমরা বুঝতে না পারো, তাহলে যেই অংশটা বুঝতে পারবে না সেটা তোমরা কমেন্টে আমাকে জানাবে ছবি তুলে, তাহলে আমি সেই জায়গাটাকে আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আবার আমি বারবার বলছি যে এই উপপাদ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, এটা তোমরা অবশ্যই পড়বে, বুঝে বুঝে পড়বে, ঠিক আছে? মুখস্থ করতে পারো, যদি মুখস্থ করো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাইবো যে তোমরা বোঝো, বুঝে বুঝে অঙ্কগুলো করো, করলে তাহলে তোমরা আরো অন্য রকমের উপপাদ্য করতে, তাহলে তোমরা কি প্রয়োগগুলো করতে পারবে। মানে এখানে যদি এই যে একটা যদি উপপাদ্য দেয়, এরকম যদি দেয়, একটা বৃত্ত দিল, জ্যা দিল, লম্ব দিল, এখানে দিল পি, এটা এন, এটা কিউ, এটা ও, ঠিক আছে? যদি পি এন কিউ দিয়ে করে, তাহলে কি তোমরা যদি না বোঝো তাহলে কি এগুলো লিখতে পারবে? পারবে না। তাহলে এই জন্যই বলছি যে তোমরা উপপাদ্যটা বুঝবে, বুঝে বুঝে করবে, তাহলে তোমাদের অসুবিধা আর হবে না, ঠিক আছে? তাহলে চলো, তাহলে আশা করি তোমরা এই উপপাদ্যটা বুঝতে পেরেছো, আশা করি এই উপপাদ্যটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে কমেন্টে একটা সুন্দর করে ডান লিখে দেবে, ঠিক আছে? আর আর যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা যে নেক্সট পার্টের অঙ্কগুলো করব, উপপাদ্য বা জ্যামিতি যাই হোক না কেন, তাহলে সেগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে তোমরা ভালো থেকো, টাটা বাই বাই আজকের জন্য।